আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে রাজনীতির মাঠে উত্তাপ, যে কোনো মূল্যে পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি এনসিপি নেতাদের, দ্রুত বিচার কাজ শুরুর দাবি। আওয়ামী লীগ নামে এবং নৌকা প্রতীকে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। শেখ হাসিনা এবং শেখ পরিবারের বাইরে আসলে আওয়ামী লীগ বলতে কোনো আওয়ামী লীগ নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক জামায়াত আমিরের, দেশের মানুষ ক্ষমা করলে আওয়ামী লীগের রাজনীতিতে আপত্তি নেই বিএনপি নেতা রিজভীর। যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগাতে শিক্ষকতার ভুয়া অভিজ্ঞতা দেখান পুতুল, প্রভাব খাটিয়ে ব্যবহার করা হয় রাষ্ট্রীয় সুবিধা, দুদকের অনুসন্ধান, বিচার নিশ্চিতের পরামর্শ। ঈদযাত্রায় এবারও ভোগান্তির শঙ্কা, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চালায় হতে পারে যানজট, পাটুরিয়া দৌলতিয়া নৌ রুটে প্রস্তুতি, থাকছে ভ্রাম্যমাণ আদালতও। প্রতারণার অভিনব কৌশল, ম্যাগনেটিক কয়েনের লোভ দেখে প্রায় 2 কোটি টাকা আত্মসাৎ, পুলিশের অভিযানে চক্রের 4 সদস্য গ্রেফতার। এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পাশে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, বিমান ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা, চালু হতে লাগবে একদিন, দুর্ভোগে লাখো যাত্রী। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে রাজনীতির মাঠে উত্তাপ, ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়ে এনসিপি নেতারা যে কোনো মূল্যে আওয়ামী লীগের পুনর্বাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। দলটির পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তবে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচারের পর জনগণ ক্ষমা করলে তাদের রাজনীতিতে আপত্তি নেই। এদিকে দলটি নিষিদ্ধের দাবিতে গভীর রাতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার গভীর রাতে দলটিকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশে ফ্যাসিস্টদের রাজনীতি ছাত্র জনতা চায় না উল্লেখ করে তারা হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগের বিচারের আগে দেশে নির্বাচন হতে দেয়া হবে না। 2000-এর মতো গণতন্ত্র জনতাকে হত্যা করেছিল, তাদেরকে নিষিদ্ধ না করে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন আয়োজন করা হয়? গণভোটের আয়োজন করে দেখুন এদেশের মানুষ কি চায়। এদেশের মানুষ চায় আর কোনো দিন যাতে এই বাংলার জমিনে ওই খুনি আওয়ামী লীগ ফিরতে না পারে। অনতিবিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে। এদিকে রাতে এক ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগের পুনর্বাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। আসন সমঝোতার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কাছে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে দাবি করে তিনি লিখেন, শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত দলটিকে পুনর্বাসিত হতে দেয়া হবে না। হাসনাতের এমন বক্তব্য সমর্থন করেছেন দলটির অন্য নেতারাও। আওয়ামী লীগ এখন পর্যন্ত ন্যূনতম কোনো ধরনের অনুশোচনা বোধ নেই এবং কোনো ধরনের তারা ক্ষমা প্রার্থনা করে নাই। ফলে আওয়ামী লীগ এবং নৌকা নামে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা কিংবা দলীয়ভাবে রাজনীতি করা, সেটা বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। এবং বিচার প্রক্রিয়াকালীন কোনোভাবেই আওয়ামী লীগ নামে এবং নৌকা প্রতীকে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। এ নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি।
প্রধান উপদেষ্টার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপিও। শুক্রবার রাজধানীর দক্ষিণখানে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচারের পর জনগণ তাদের ক্ষমা করলে দলটির রাজনীতিতে ফেরা নিয়ে বিএনপির আপত্তি নেই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এইরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জানিয়ে বিএনপি বলছে, নির্বাচিত সরকার এসে দীর্ঘমেয়াদী সংস্কার বাস্তবায়ন করবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার আল আমিন তুষার এবং চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। গাজায় যে ইসরায়েলি হামলা, আবারও যুদ্ধবিরতি একদম উপেক্ষা করে যুদ্ধবিরতির যে চুক্তি, তার প্রতিবাদে সেই হামলার পর থেকে কিন্তু সারা দেশ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু উত্তাল, এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ কিন্তু একই অবস্থা। এই মুহূর্তে যদি আমি বলি, টিএসসি অর্থাৎ রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু সেই একই দাবিতে আসলে অনেকে আসলে অবস্থান নিয়েছেন, এবং একই সঙ্গে ইনকিলাব মঞ্চ তারা আসলে কিছুক্ষণ আগেই ঠিক জুমার নামাজ যখন শেষ হয়েছে তারপর থেকেই তারা আসলে হলপাড়ায় গিয়ে ওই সাইডটা দিয়ে কলাভবন এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু প্রদক্ষিণ করে এই যে ঠিক এই মুহূর্তে যদি আমি বলি যে তারা কিন্তু এই রাজু ভাস্কর্যের দিকে আসলে ধীরে ধীরে তাদের যে বিশাল মিছিল, সেই বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা আসলে চলে এসেছেন, এবং তাদেরও সেই একই দাবি যে প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনে যে বর্বরোচিত হামলা হচ্ছে সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার নয়, সেটা আসলে অমানবিক। একই সঙ্গে আওয়ামী লীগের পুনর্বাসন রুখে দেওয়ার জন্য জনগণের যে কথা, সে ইনকিলাব মঞ্চ কিন্তু এর আগেও, যেমনটা দর্শক আপনারা নিশ্চয়ই জানেন, যে তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এর আগেও কিন্তু তারা তাদের জায়গা থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, আন্দোলন করেছেন। এখনও কিন্তু আজকেও কিন্তু আমরা দেখছি সেই একই তাদের যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে সেখানে প্রতিটা জায়গায় সেই একই রকম। আমরা যেমনটা ফিলিস্তিনের বর্বরোচিত হামলা বা এই ধরনের জিনিসগুলো যেমন দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে আমরা যেমন দেখতে পাচ্ছি যে খুনি লীগের বিচার না হলে তারা আসলে বাংলাদেশ বাঁচবে না, শহীদরা ডাক দিচ্ছে খুনি লীগ নিপাত যাক, এরকম নানান ধরনের কিছু কিন্তু আমরা তাদের ম্যানিফেস্টোগুলোতে স্লোগান দেখতে পাচ্ছি, এবং তাদের মুখে মুখে যে স্লোগান সেখানেও কিন্তু সেই একই রকম কথাই কিন্তু আসলে প্রত্যেকের মুখে শোনা যায়। ঠিক এই মুহূর্তে যদি আমি বলি, তাই যে মিছিলটি ছিল সেই মিছিল কিন্তু রাজু ভাস্কর্যের সামনে চলে এসেছে, সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য সেই জায়গায়, এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে সেই স্লোগান দিচ্ছেন, এবং তারা বলছেন যে অনতিবিলম্বে গণহত্যাকারী এবং আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবি, তারা আসলে সেই নিষিদ্ধের দাবিতেই জুলাই জনতার এই যে বিক্ষোভ মিছিল সেটি আসলে তারা কিন্তু করছেন। তো এই ছিল রাজু ভাস্কর্য থেকে আমার কাছে সবশেষ, এবং এখন আমরা চলে যাব চট্টগ্রামে সহকর্মী শফিকের কাছে। শফিক। চট্টগ্রামে আন্দরকিল্লা শাহে জামে মসজিদ থেকে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থী এবং এনসিপির ব্যানারে দুটি মিছিল বের করা হয়েছে। একটি থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি, যেটি বৈষম্য শিক্ষার্থীদের ব্যানারে, আর একটি ব্যানার যেটিতে বলা হচ্ছে এনসিপির ব্যানারে, যেখানে ফিলিস্তিনি গাজায় বর্বরতা হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে। পাশাপাশি হেফাজতের পক্ষ থেকে আরেকটি মিছিল বের করা হয়েছে। এখানে দুইটি মিছিল বা তিনটি মিছিল বের করা হয়েছে। এখানে এনসিপির পক্ষ থেকে যেই মিছিলটি বের করা হয়েছে, আমরা এটা এখন সেটির সম্মুখে রয়েছি। সেখানে কিন্তু এনসিপি চট্টগ্রামের যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন। এবারে সেখান থেকে ইনকিলাব আমরা স্লোগান দেখতে পাচ্ছি, এবং এই মিছিলটি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহে জামে মসজিদ থেকে হয়ে নিউ মার্কেট এলাকা গিয়ে শেষ হবে। সেখানে তারা ফিলিস্তিনিদের উপর যে বর্বর নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হচ্ছে মিছিল থেকে।
এবং গত সোমবার যে 400 জনকে হত্যা করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, সেটির প্রতিবাদও জানা হচ্ছে এই মিছিল থেকে। এবং এ পর্যন্ত 2023 সালের 7 অক্টোবরের পর থেকে যে প্রায় 40,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, সেটির প্রতিবাদ জানানো হচ্ছে। অর্থাৎ বৈষম্যবিধি শিক্ষার্থীদের ব্যানার এবং এনসিপির ব্যানার, দুটি ব্যানারে কিন্তু আলাদা আলাদাভাবে দুটি কর্মসূচি পালন করা হচ্ছে। একটিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হচ্ছে, আরেকটি থেকে যে ফিলিস্তিনিদের উপর যে বর্বর হামলা, গাজায় যে হামলা চালানো হচ্ছে, সেটির প্রতিবাদ জানানো হচ্ছে। তো এই দুটি মিছিল এই মুহূর্তে নগরীর যে নিউ মার্কেট এলাকা রয়েছে সেখানে গিয়ে শেষ হবে। এছাড়া আমরা জানি যে সন্ধ্যা 7টায় যে ওয়াসা যে জামিয়াতুল ফালাহ মসজিদ রয়েছে, সেখান থেকে আরেকটি গণমিছিল বের করা হবে এবং বৈষম্য শিক্ষার্থীদের পক্ষ থেকে। তো এই মুহূর্তে হাজারো মানুষ এই যে গণমিছিলে যোগ দিয়েছেন, এই পদযাত্রায় যোগ দিয়েছেন এবং এখানে দুটি দাবি জানানো হচ্ছে। একটি ব্যানার হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী, যেটিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি জানানো হচ্ছে। আরেকটি এনসিপির পক্ষ থেকে যে ব্যানার, সেখানে কিন্তু প্যালেস্টাইনের যে গাজাবাসীর উপর যে বর্বর হামলা চালানো হচ্ছে, সেটির প্রতিবাদ জানানো হচ্ছে। এবং এখানে নগরীর যে আন্দরকিল্লা জামে মসজিদ রয়েছে, সেখানে হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। সবকিছু মিলিয়ে যেটি বলা যায় নানা দলে বিভক্ত হয়ে বৈষম্য শিক্ষার্থী এবং এনসিপির পক্ষ থেকে তারা একটি পক্ষ আর হামলার প্রতিবাদে, আরেকটি পক্ষ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু এই গণমিছিল বের করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সহকর্মী শফিকুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সহকর্মী আলামিন তুষার জানাছিলেন সবশেষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে শিক্ষকতার ভুয়া অভিজ্ঞতা দেখান পুতুল। দুদক বলছে শেখ হাসিনা তার মেয়েকে পদে বসাতে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়কে অনৈতিকভাবে ব্যবহার করেন, আর এই জালিয়াতির সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করার দাবি বিশেষজ্ঞদের। আর স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন মিথ্যা তথ্য দিয়ে পদে বসে পুতুল বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশকে। তাসলিম তৌহিদের রিপোর্ট। 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সাইমা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাটতে গিয়ে দুদক বলছে কাগুজে ও ফরমাইশের যোগ্যতা বলেই তাকে বসানো হয় এই পদে। সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো সিভিতে উল্লেখ করেন 2022 থেকে 2023 সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটিজম ও মানসিক সংক্রান্ত ইনস্টিটিউট ইপনায় শিক্ষকতা করেছেন, অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কখনোই তিনি শিক্ষকতা করেননি। শুধু কি সিভি জালিয়াতি? দুদকের দাবি মা শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে মেয়ের অযোগ্যতা ঢাকতে দিল্লিতে অনুষ্ঠিত ৭৬তম WHO সম্মেলনে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় করে শতাধিক বাংলাদেশি কর্মকর্তা ও প্রতিনিধি পাঠিয়ে বাগিয়ে নেন পদ। দুদকের আইন বিভাগের সাবেক এই মহাপরিচালক বলেন পদ বাগাতে পুতুলের অনিয়মের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ অন্যদেরও আইনের আওতায় আনতে হবে। তার যে যোগ্যতার সার্টিফিকেট বলেন বা কাগজপত্র বলেন, এইগুলো সংগ্রহ করা তার একার পক্ষে তো সম্ভব হয়নি। এখানে তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে তার মা অন্যতম সহযোগী হওয়ার কথা। তার মায়ের কথায়, তার মায়ের প্রভাবে অন্যরা কাজ করেছে। এখন যে তদন্ত চলছে, এই তদন্তেও এই বিস্তারিত বিষয়গুলো উঠিয়ে আনা যায়। আর স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন মিথ্যা তথ্য দিয়ে নৈতিকতা বিরোধী কাজ করেছেন পুতুল। অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করা উচিত তার। WHO রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিথ্যা তথ্য দিয়ে এই সাইমাওয়াদের যে তথ্য আমরা এখন যেটা পেয়েছি, এটা কোনোভাবেই এই সংস্থার সাথে যায় না এবং মেলে না, এবং নৈতিকতার দিকে তিনি তার নৈতিকতা হারিয়েছেন বলে আমি মনে করি। এবং আমি মনে করি উনি এই পদে এই মিথ্যা তথ্যের কারণে উচিত ওনার পদত্যাগ করা। সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ও দুর্নীতির ঘটনায় পুতুলের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গাজায় ইসরায়েলি গণহত্যা এবং ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। ফিলিস্তিনে ইসরায়েল যে নৃশংসতা এবং একই সাথে ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপর যে নির্যাতন, সে ব্যাপারে কিন্তু বিগত কয়েকদিনের মতো আজও
প্রতিবাদে ফুঁসে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকার লোকজন। আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদপুর এলাকায় এবং এখানে পার্শ্ববর্তী যে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা জুমার নামাজ শেষ করে এই মোহাম্মদপুর মোড়ে জড়ো হয়েছে এবং সেখানে কিন্তু তারা ইসরায়েল বিরোধী নানা স্লোগানে তারা এই ফিলিস্তিনি জনগণের উপরে যে বর্বরতা চালানো হচ্ছে সে ব্যাপারে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। আমরা কিন্তু জেনেছি যেটা যে এই এলাকার যে প্রায় প্রতিটি মসজিদে জুমার নামাজের আগে ইমাম সাহেব যারা আছেন তারা কিন্তু মুসল্লিদের পরামর্শ দিয়েছেন, আহ্বান জানিয়েছেন তারা যেন ফিলিস্তিনের যে সাধারণ জনমানুষ আছে তাদের জন্য দোয়া করেন এবং এই যে নৃশংসতা বর্বরতা সেটি কেটে যায় সেই প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করেছেন। এই প্রতিবাদ সমাবেশ থেকে স্থানীয় নাগরিক যারা আছেন তারা কিন্তু জোর দিয়েছেন আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের প্রতি, তারা যেন আসলে ইসরায়েলের প্রতি কড়াভাবে নির্দেশনা প্রদান করেন এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেটি থামানোর জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ সেগুলো গ্রহণ করেন। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বয়সী সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি যারা আছে তারা কিন্তু আজ জুমার নামাজের পরপরই এই মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্থান থেকে এসে এই মোহাম্মদপুর যে মোড় সেখানে জড়ো হয়েছে এবং তারা এই ফিলিস্তিনের পতাকা উড়িয়ে তারা এই ফিলিস্তিনের গণমানুষের সাথে একাত্মতা প্রকাশ করছে। তারা এই যে জুলুম নির্যাতন এবং নিপীড়ন চালানো হচ্ছে বছরের পর বছর সেটির সমাপ্তি দেখার প্রত্যাশা ব্যক্ত করেছে। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিক যে আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রেক্ষাপটে এবং নানা জুলুমকারী সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু ফিলিস্তিন এবং ইসরায়েল সংকট দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সবসময় বাংলাদেশের যে ধর্মপ্রাণ মুসল্লি তারা কিন্তু ফিলিস্তিনের যে নারী শিশু সহ সাধারণ মানুষজন তাদের পাশে রয়েছে এবং তারা ভবিষ্যতেও এভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে এবং অতি দ্রুত ফিলিস্তিনের ওপর সব রকমের নির্যাতন বন্ধে তারা দাবি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুর এলাকা থেকে চলমান যে আন্দোলন বিক্ষোভ সে ব্যাপারে সর্বশেষ। রাজধানীর মোহাম্মদপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি। দুপুরের সময় আরও থাকছে বাজারে ফের চাল মুরগির দামে অস্বস্তি, সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 5 থেকে 20 টাকা। সিন্ডিকেটের দায় দেখছেন বিক্রেতারা, বেড়েছে সয়াবিনের সরবরাহ। প্রতারণার অভিনব কৌশল, ম্যাগনেটিক কয়েনের প্রলোভন দেখে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে ওই চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটি। প্রতারণার এক নতুন পন্থা। ইউএস, জাপান সহ বহির্বিশ্বের বিভিন্ন দেশে বিরল ধাতব মুদ্রা হিসেবে পরিচিত ম্যাগনেটিক কয়েন বিক্রি করলেই পাওয়া যাবে 2000 কোটি টাকা। এমন প্রলোভন দেখিয়ে আইটি ব্যবসায়ী মিজানুর রহমানকে ফাঁদে ফেলেছে প্রতারক চক্র। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চক্রের 4 সদস্যকে গ্রেফতারের খবর জানানো হয়। উদ্ধার করা হয় নগদ অর্থ, চেক, 10টি মোবাইল ফোন এবং ধাতব মুদ্রা। গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত চক্রের 4 জন সদস্য, অ্যাক্টিভ সদস্য, তাদেরকে ধরেন। 50 লক্ষ টাকার যে চেক এবং নগদ 19,50,000 টাকা উদ্ধার করেন, 10টি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। ডিএমপি জানায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে ইতিমধ্যে চক্রটি ভিকটিমের কাছে বেশ কিছু নকল কয়েন বিক্রি করে 3 দফায় হাতিয়ে নেয় প্রায় 2 কোটি টাকা। এটির দাম 20 বিলিয়ন ইউএস ডলার বলেন, যেটি আসলে অনেক বেশি। তো এটি এই বাদীর কাছে একটু স্বল্প মূল্যে ওনারা দিতে চান। ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য 45 লক্ষ টাকা প্রদান করেন। বাদীর কাছ থেকে আরও 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। অভিনব এই প্রতারণার ফাঁদে ফেলতে আরো কয়েকজনকে টার্গেট করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে প্রতারক চক্রটি। বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন কাজ চলমান, তাই প্রতি বছরের ন্যায় এবারও ঈদ যাত্রায় যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে যানজট মুক্ত ঈদ যাত্রার প্রতিশ্রুতি দিয়ে নানা উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে যানজট মুক্ত যানবাহন চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। তার উপর যমুনা সেতুতে সিঙ্গেল লেন, এতে এবারের ঈদেও যানজটের শঙ্কা করছেন চালক ও যাত্রীরা। আমরা প্রতিদিন অফিস করি, রেগুলার যাত্রী, আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি, যানজট লেগেই থাকে। ভোগান্তি তো নিঃসন্দেহে অনেক বেশি হয়, যেটা কিনা মানুষের জন্য গরমের সিজনে বিশেষ করে খুবই কষ্টদায়ক। ফোর লাইনে তো গাড়ি চালা খুব সুন্দর আরাম, কিন্তু যখন আমরা সিঙ্গেলে আসি তখন আমাদের পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। ঢালাই রোডের কাজ চলতেছে, এই রোডটা যদি ক্লিয়ার করে দেয় তাহলে জাম বাঁধবে না। গতবারের থেকে এবার আরো যানজটের একটু বেশি আশঙ্কা আছে। তবে সেতু কর্তৃপক্ষের দাবি যমুনা সেতুতে সমস্যা তৈরি না হলে 5 কিলোমিটারের বেশি 4 লেনের সুবিধা পাবে যানবাহন। আর যানজট এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালো পুলিশ। ঘরমুখ গাড়িগুলা 4 লেন সুবিধা পাবে। এর পাশাপাশি আমাদের টোল প্লাজায় 9টা বুথ সার্বক্ষণিক চালু থাকবে, উভয় দিকে 9টা 18টা বুথ। 13.6 কিলোমিটার সার্ভিস রোড 7.3 উইথের কাজ কমপ্লিট করেছি এবং হলো যে পুরো রাস্তায় হলো এমবামেন্টের কাজ কমপ্লিট করেছি। 8টা ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং হলো যে কালভার্টের কাজও কমপ্লিট হয়ে গেছে। সবার চেষ্টা কি করে এই সমস্ত যাত্রীদেরকে, ঘরমুখী যাত্রীদেরকে তাদের নির্বিঘ্নে স্বস্তিদায়ক পরিবেশে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো, সেজন্যই আমাদের সকল প্রকার কার্যক্রম। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলার 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদ যাত্রায় তা বেড়ে যায় 3 গুণ। সময় সংবাদ, টাঙ্গাইল। এদিকে ঈদ যাত্রায় যাত্রী সেবার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে এবার ঈদের যাত্রী ও যান পারাপারে প্রস্তুত রাখা হয়েছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 63টি স্পিড বোট। ঘাটের যানজট, অপরাধ আর অনিয়ম ঠেকাতে কাজ করবে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবিতে দেখব বিস্তারিত। দেশের ব্যস্ততম মহাসড়কগুলোর মধ্যে বর্তমানে একমাত্র মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল করে। এছাড়াও মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট ঘাটেও নিয়মিত ফেরি চলাচল করছে। প্রতি ঈদে ঘাটগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায় 3 থেকে 4 গুণ। এরই মধ্যে এই 2 নৌরুটে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দক্ষিণ পশ্চিম ও উত্তরবঙ্গের একাংশের যাত্রী পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 63টি স্পিড বোট। কর্তৃপক্ষ বলছে আবহাওয়া অনুকূলে থাকলে অতিরিক্ত নৌযান প্রয়োজন হবে না। কেউ বাড়তি ভাড়া আদায় করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বর্তমানে ডুবোচর নাব্য সংকট নাই, কারণ হলো এখন পানি বাড়তির দিকে পানি আর কমবে না। কোনো রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়াতে আমরা ফেরি খুব সাবধানে চালাই, প্রয়োজন আমরা ফেরি বন্ধ রাখি। অন্যান্য যে সকল ফ্যাসিলিটিস দেওয়ার দরকার বিআইডব্লিউটি এর পক্ষ থেকে প্রায় সম্পন্নের পথে, এবং আশা করি আমরা ঈদ যাত্রা মানুষের নিরাপদ হবে। ঈদের আগে ও পরে ঘাটে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে ফায়ার সার্ভিস। যদি দেখা যায় যে কালবৈশাখী জ্বরে কোথাও ক্ষতিগ্রস্ত হয় বা আমাদের প্রয়োজন পড়ে, সেইখানে আমাদের টিম ইনশাল্লাহ চলে যাবে। এদিকে ঘাটের যানজট, অপরাধ ও অনিয়ম ঠেকাতে কাজ করবে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। আমাদের চাঁদাবাজি ঠেকানোর জন্য এক ধরনের পার্টি থাকবে, অজ্ঞান মলম পার্টি, এই ধরনের পার্টি ঠেকানোর জন্য আলাদা পার্টি থাকবে এবং ট্রাফিকের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে। আমরা বিভিন্ন স্টেশন এবং যে আমাদের ফেরিঘাট, লঞ্চ ঘাট সমূহ আছে, ওই ঘাট সমূহে আমরা সুপেয় পানির ব্যবস্থা এবং পর্যাপ্ত টয়লেট ফ্যাসিলিটি, বিশেষ করে ভ্রাম্যমাণ কিছু টয়লেট ব্যবস্থা আমরা করেছি। স্বাভাবিক সময়ে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 3 থেকে 4 হাজার যানবাহন নদী পারাপার হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট ঈদ কেনাকাটা। ক্রেতারা প্রিয়জনের জন্য কিনছেন পোশাক, জুয়েলারি, জুতাসহ নানা সামগ্রী। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ব্র্যান্ডগুলো। যদিও এবার সব ধরনের পোশাকে 2.5% বাড়তি ভ্যাট গুনতে হচ্ছে ক্রেতাদের। মার্কেট খোলার আগেই ক্রেতাদের এমন দীর্ঘ সারি বলে দিচ্ছে ঈদের বেচাকেনার চাপ বেড়েছে কয়েক গুণ।
পছন্দের পোশাক খুঁজতে দোকান ঘুরে ঘুরে ক্রেতারা সেরে নিচ্ছেন শেষ সময়ের কেনাকাটা। শপিং মলে একই ছাদের নিচে সব কেনার সুযোগ থাকলেও আছে বাড়তি দামের অভিযোগ। আমরা অনেক মজা করে ঈদের কেনাকাটা করছি, সাথে আমার ফ্যামিলি আসছে, তো দেখে শুনে দেখি কোনটা ভালো লাগে তারপরে কিনবো। এবার যেহেতু বাজারে পাকিস্তানি ড্রেস এসেছে, সেক্ষেত্রে একটু দামটা একটু বাড়তি মনে হয়েছে। ঈদ কেনাকাটা মোটামুটি চলছে, তবে দামটা একটু বেশি এবার। যদিও ক্রেতা আকর্ষণে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে ছাড় দিচ্ছে ফ্যাশন হাউসগুলো। যেহেতু গরম পড়েছে, এর জন্য আরামদায়ক পোশাকটা মানুষ বেশিরভাগ পছন্দ করে, তাই সেইভাবে সুতি কাপড়টা বেশিরভাগ দেখা হচ্ছে, এবং কি আমাদের এখানে ডিসকাউন্টও আছে। পরিবর্তিত পরিস্থিতিতে সন্ধ্যা কিংবা রাতের পরিবর্তে দিনকেই বেছে নিচ্ছেন সাধারণ মানুষ। অন্যবারের তুলনায় তাই রাতে ব্যস্ততা কম থাকার কথা জানালেন বিক্রেতারা। কোনো দিন দিনে বেশি আসে, ফ্রাইডেতে দিনে বেশি। প্রথম দিকে কাস্টমার অনেক কম ছিল, এখন তুলনামূলক আস্তে আস্তে একটু বাড়তেছে। যেহেতু আজকে শুক্রবার, আশা করতেছি আজকে ভালো কিছু হবে। শোরুমগুলোতে এবছর সব ধরনের পোশাকে 2.5% বাড়তি ভ্যাট গুনছেন ক্রেতারা। MS আরিফিন, সময়। রমজানের শেষ দিকে এসে নিত্যপণ্যের বাজারে মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন ক্রেতারা। সবজির দামে স্বস্তি জাগালেও অস্বস্তি তৈরি করেছে চাল ও ব্রয়লার মুরগির দাম। রাজধানী কারওয়ান বাজারে এসব পণ্য গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে। ঈদ যত এগিয়ে আসছে, জমজমাট হয়ে উঠছে রাজধানীর ভোগ্যপণ্যের বাজার। সেই সঙ্গে বেড়েছে কয়েকটি পণ্যের দামও। গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। ব্রয়লার মুরগি গেছে সপ্তাহে বেচছে 180-85 টাকা, আর এই সপ্তাহে আজকে বেচতেছি আমরা 200 টাকা, 210 টাকা। সোনালী মুরগিও আপনার 300 টাকা, 310 টাকা। রমজানের শুরুতে সহনীয় পর্যায়ে থাকলেও শেষ দিকে এসে কেজিতে 2 থেকে 5 টাকা দাম বেড়েছে চালের। বিক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে বাড়তি মূল্যে চাল বিক্রি করতে হচ্ছে তাদের। এতে ক্রেতাদের রোষানলেও পড়ছেন তারা। চালের দাম যেটা আমরা আশা করছি ঠিক সেইভাবে পাচ্ছি না। সব চালের দামে এখন বর্তমানে বেড়ে যাচ্ছে। ইউজ পরিমাণ ক্যাশ লাগে, আর কাস্টমারদের অনেক জবাব দিতে হয়, অনেক কাস্টমার রেগে যায়। রমজানের শেষ দিকে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গত সপ্তাহের তুলনায় 20 থেকে 40 টাকা পর্যন্ত দাম কমেছে লেবু, শসা, বেগুনের। একই চিত্র ডাল, চিনি, ছোলার বাজারেও। সয়াবিন তেলের সরবরাহ বেশি থাকায় সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। তেল নিয়ে আমরা খুব সাফার করছি, তেলটা পাইনি, এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এবং গায়ের রেটে পাওয়া যাচ্ছে। অন্যান্য রোজার বছরের রোজার চাইতে একটু স্টেবল মনে হয়, কমই মনে হয়। সবই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। সবজির বাজারের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। ক্রেতা হিসেবে আমাদের কাছে যদি এরকম দাম থাকে আমাদের জন্য খুবই ভালো। তেলের সরবরাহ আগের থেকে ভালো আছে, এখন সব কোম্পানি তেল অ্যাভেলেবল দিচ্ছে। দাম আগেটাই আছে, 5 লিটার 850, 2 লিটার 350, 1 লিটার 175 টাকা। এদিকে ছুটির দিনে বাজার পরিদর্শনে যান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মেয়াদোত্তীর্ণ পণ্য ও বেআইনিভাবে সরকারি পণ্য রাখার দায়ে জরিমানা করেন 2 দোকান মালিককে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে বাড়ছে অপরাধ। সমাজসেবা অধিদপ্তরের হিসেবে জেলায় আইনের সংস্পর্শে এসেছে 479 শিশু কিশোর। তাদের 135 জনকে সংশোধনের জন্য পরিবারের কাছে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, কিশোর অপরাধ রোধে নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা আমানুল্লাহ ফরাদি 9 রোজায় কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। ভ্যানে করে ফল বিক্রি করা এই ক্ষুদ্র ব্যবসায়ীর মতো 17 রোজায় চাকরিজীবী মোহাম্মদ তারেকের মাঠপাড়ার ভাড়া বাসায় ঢুকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। এমন অনেক ঘটনা পুলিশের খাতায়ও নেই। এছাড়া সড়কে কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরাও। যারা টাকাটা নিল এরা কিছু গ্যাং, অল্প বছর ছেলে, বিভিন্ন জায়গায় আপনার বাসা বাড়িতে ছিনতাই, ডাকাতি। আইনজীবী ও শিক্ষকরা বলছেন, সামাজিক মূল্যবোধের অভাবে বেপরোয়া হচ্ছে কিশোররা। তাদের কেউ মালিক নাই, তারা রাস্তায়, ফুটপাতে, গ্রামে, ওখানে সেখানে ঘুরঘুর করছে। চারপাশে যদি বন্ধু বান্ধব খারাপ থাকে, তার সংস্পর্শে গেলে প্রথমে সে মাদকাসক্ত হয়। মাদকাসক্ত হলে তার যে কোনো অপরাধে সে সংগঠিত হতে পারে। পুলিশ সুপার বলেন, কিশোর অপরাধ রোধে নানামুখী কার্যক্রম চলমান রয়েছে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পুলিশ অফিসাররা আপনার জনসচেতনতামূলক প্রোগ্রাম করেছে। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সচেতন করেছে যে এরকম যদি কোনো কিশোর অপরাধ অথবা ইভটিজিং এর মতো কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুলিশকে জানানোর জন্য।
সমাজসেবা অধিদপ্তরের হিসেবে জেলায় আইনের সংস্পর্শে আসা 479 শিশু কিশোরের 135 জনকে আদালতের আদেশ নিয়ে সংশোধনের জন্য দেয়া হয় পরিবারের কাছে। বাকি 344 জনকে পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। গেল দশকে উন্নয়ন প্রকল্পের নামে বিলীন হয়েছে দেশের বিস্তীর্ণ বনাঞ্চল। এই থাবা থেকে রক্ষা পায়নি সুন্দরবনও। গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী গত 2 দশকে বিশ্বে গড়ে বনভূমি কমেছে প্রায় 7.5%। সেখানে বাংলাদেশে এই হার 8%-এরও বেশি। দখল হওয়াগুলোর পাশাপাশি উন্নয়ন প্রকল্পের নামে উচ্ছেদ হওয়া বন পুনরুদ্ধারে মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকার। ভবিষ্যতে বন ধ্বংস এড়াতে আইন প্রয়োগের সঙ্গে তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাবেন তাসনিয়া নিশাত মিম। একসময় সবুজে ঘেরা থাকলেও এখন নগরীতে সবুজ যেন অমাবস্যার চাঁদ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচকে বলা হয়েছে টেকসই নগর ও জনপদের কথা, কিন্তু অতিরিক্ত নগরায়নের প্রভাবে নির্বিচারে বনভূমি ও বনজ সম্পদ ধ্বংস করে বেঁচে থাকার ভিত্তি পরিবেশকে ছিন্নভিন্ন করে ফেলছি আমরা। একজন মানুষের শ্বাস নিতে বছরে প্রয়োজন হয় 740 কেজি অক্সিজেন। গড়ে একটি গাছ বছরে 100 কেজি পর্যন্ত অক্সিজেন দিয়ে থাকে। মানুষের বেঁচে থাকা ও পৃথিবীর ভারসাম্য রক্ষার কাজটি একা হাতেই সামলায় বনাঞ্চলগুলো। 2001 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ 246 কিলো হেক্টর বন হারিয়েছে, যা 133 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের সমান। তাদেরই পরিসংখ্যান বলছে গত 2 দশকে বিশ্বে গড় বনভূমি প্রায় 7.5% হ্রাস পেলেও বাংলাদেশে সেই হার 8.5%-এর বেশি। প্রাকৃতিক বন উজাড়ের ক্ষতিপূরণ কোনোভাবেই সামাজিক বনায়নের দ্বারা মোকাবেলা করা সম্ভব নয় বলেও মত এই বিশেষজ্ঞের। এই মুহূর্তে আমাদের যে কাজগুলো করা দরকার, সারা বাংলাদেশের বনের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আবার সরকারের জুরিসডিকশনে নিয়ে আসা দরকার, দখলদারদের উচ্ছেদ করা দরকার। পরিবেশ উপদেষ্টা জানান, গেল 1 দশকে উন্নয়ন প্রকল্পের নামে উচ্ছেদ হওয়া বন পুনরুদ্ধারের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বেশ কিছু বন যেগুলো আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দিয়ে দেওয়া হয়েছিল গত সময়ে, সেগুলো আমরা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছি, কারণ সেগুলো আসলে খুব আরবিট্রারিলি স্বেচ্ছাচারিতার মাধ্যমেই দিয়ে দেওয়া হয়েছিল। জীববৈচিত্র্য ও বন সংরক্ষণ আইনের বিধানগুলোকে কার্যকরী করার উপর জোর দেওয়ার সময় এসেছে বলেও মত সংশ্লিষ্টদের। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের মতো কারাগারেও পালিত হচ্ছে পবিত্র রমজান। বন্দীদের জন্য প্রতি বছরই ইফতার আয়োজন করে আসছে কারা কর্তৃপক্ষ। এবারও ভোর থেকে শুরু হওয়া এই কর্মযজ্ঞে সামিল কয়েদিরা। বন্দি প্রতি ইফতার বাবদ বরাদ্দ 30 টাকা। এদিকে মিলছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর ও কলা জিলাপি। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সাখাওয়াত হোসেন শাহ। ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। না, কোনো উৎসব কিংবা উপলক্ষ নয়, পবিত্র রমজানে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এটি এখন নিত্যদিনের চিত্র। ভোর থেকেই শুরু হয় ইফতার তৈরির বিশাল এই কর্মযজ্ঞ। রান্নার বাবুর্চি থেকে শুরু করে ইফতার বন্টন কিংবা বিতরণ সবকিছুর দায়িত্বেই জেলখানার এই বন্দিরা। এছাড়া স্বজনদেরও রয়েছে কারাগারের ভেতরে বন্দি থাকা পরিবারের মানুষটির কাছে ইফতার পাঠানোর সুযোগ। যেসব বন্দি আছে তাদের আত্মীয় স্বজন সেই বন্দির জন্য কিছু শুকনা খাবার, ফল, ফ্রুট। প্রতিদিন বেলা 12টার দিকে শেষ হয় ইফতার তৈরির কাজ। এরপর বিকেল পর্যন্ত চলে বিতরণ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের ইফতার সংগ্রহ করে জেলখানার কয়েদিরা এরপর ফিরে যান নিজ নিজ সেলে। রমজানে একজন বন্দির ইফতার বাবদ বরাদ্দ 30 টাকা, যাতে থাকছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর, কলা ও জিলাপি। মাগরিবের আজান দিতেই একসঙ্গে শুরু করেন ইফতার। এরপর বন্দিরা নিজেদের মধ্যে আদায় করেন নামাজ আর প্রার্থনা করেন মহান রবের সন্তুষ্টির।
ভিন্ন ধর্মাবলম্বী কিংবা যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য থাকছে নিয়মিত খাবারের ব্যবস্থা। কারাবিধির বাইরে কাউকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে না বলে জানান কারা কর্তৃপক্ষ। বন্দীদের খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, যে কোনো সমস্যা সনাতন ধর্মাবলম্বী বা মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী যারা আছে ওনাদের জন্য রান্না হচ্ছে। ওনাদের খাবারটা ওনারা ওই 3 বেলা যেভাবে পেতেন ওভাবেই পাচ্ছেন। কারাগারকে স্বচ্ছ, সেবাধর্মী এবং অপরাধীদের সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নানা সংস্কারের কথা জানান কারা মহাপরিদর্শক। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই, অ্যাকাউন্টেবিলিটি থেকে শুরু করে একটা অটোমেশন, একটা বন্দি কম্প্রিহেন্সিভ একটা বন্দি ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি, বিসাইড আদার ফ্যাসিলিটিস, যাতে বন্দিরা সেবাটা পায়। 4500-এরও বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা 8000-এরও বেশি। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে একদিনের জন্য বিমান ওঠানামা বন্ধ থাকবে। এতে বিপাকে পড়েছেন লাখো যাত্রী। বিমানবন্দরের পাশাপাশি আশপাশের 16,000-এরও বেশি বাড়িঘর ও দোকানপাট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হিথ্রো বিমানবন্দর। কর্তৃপক্ষ জানায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে কার্যক্রম। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যাত্রীদের এয়ারপোর্টে আসতে নিষেধ করা হয়েছে। হিথ্রো ছাড়াও আশপাশের অন্তত 16,000 বাড়িঘর ও দোকানপাট বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রায় 150 জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আগুনের সঠিক কারণ জানতে শুরু করা হয়েছে তদন্ত। হিথ্রো বিমানবন্দর যুক্তরাজ্যের বৃহত্তম এবং বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে একটি। এখানে প্রতিদিন প্রায় 1300 ফ্লাইট ওঠানামা করে। গেল বছর রেকর্ড প্রায় 8.5 কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছে। বন্ধ থাকায় শত শত ফ্লাইট বাতিল কিংবা অন্য বিমানবন্দরে স্থানান্তর করা হবে। প্রায় 1,45,000 যাত্রী এই ঘটনায় ভোগান্তিতে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। সাদা পোশাকে নেতৃত্ব দিয়ে রানের ব্যবধানে বাংলাদেশকে সবচেয়ে বড় জয় উপহার দিয়েছিলেন। বিসিবি যোগ্য মনে করলে এবার রঙিন পোশাকে টাইগারদের অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত লিটন দাস। সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন নিজেই উইকেট রক্ষক হওয়ায় মাঠ পরিচালনা করা অনেকটা সহজ বলেও জানান তিনি। টি-20-তে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। তারেক হাসান শিমুলের রিপোর্ট। ক্যাপ্টেনও না থাকে, ম্যাক্সিমাম ফিল্ড সেটআপ কিন্তু সেই করে। আর একটা উইকেট কিপারের ভিশন সবচেয়ে ভালো হয়। আপনি যদি খেয়াল করে দেখেন যে একটা উইকেট কিপার যে থট দিতে পারবে একটা বলারকে, সে থটটা অন্য কেউ দিতে পারে না। সাকিব ভাই ক্যাপ্টেন ছিল, তখন আমি একটানা 1 বছর ভাইস ক্যাপ্টেন ছিলাম এবং আমি একটা ম্যাচ টেস্টে ক্যাপ্টেনশিপও করেছি এবং বাংলাদেশের এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমি বলবো যে আমার টেস্ট ক্যাপ্টেনশিপের আন্ডারে যে বাংলাদেশ একটা বড় জয় পেয়েছে। তো বিসিবি যদি আমাকে নিয়ে চিন্তা করে, যদি ভাবে যে আমি যোগ্য প্রার্থী, আমার এখানে দ্বিমত থাকবে না, আমি করব, বিকজ আমি ক্যাপ্টেনশিপ করতে অনেক এনজয় করি। সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটিং নিয়েও বাড়তি গুরুত্ব দিচ্ছেন, তাই কোচ সালাউদ্দিনের সঙ্গে কাজ করছেন। একটা প্লেয়ার যখন পারফর্ম করে না, টোটালি অনেক দিক থেকেই কিন্তু সে একটু মনোভাব ডাউন হয়ে যায়। এই জন্য আমি অনেক থ্যাঙ্কস দিব সালাউদ্দিন স্যারকে, যে আমার সাথে ওই সময়টা কন্টিনিউ কথা বলেছে এবং অনেক জিনিস বোঝানোর চেষ্টা করেছে। সংক্ষিপ্ত সংস্করণ নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করলে মেগা ইভেন্টে ভালো ফলাফল পাওয়া সম্ভব বলেও মনে করেন লিটন দাস। তো চেষ্টা করতেছি উইকেটে থাকলে আমার মনে হয় আমি ক্যাপেবল যে রান করার জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। যে কোনো মূল্যে পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি। দ্রুত গণহত্যার বিচার শুরুর দাবি। দেশের মানুষ ক্ষমা করলে আওয়ামী লীগের রাজনীতিতে আপত্তি নেই বললেন বিএনপি নেতা রিজভী। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক জামাত আমিরের। ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ। ইসরায়েলি পণ্য বয়কটের ডাক।
এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।